আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধে ইতিহাসের সবচাইতে বড় সংকটে পড়েছে এখন ইউরোপ মহাদেশ। বসে বসে মোষে তেল দিচ্ছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। ভারত পড়েছে কঠিন সংকটের মুখোমুখি, কারণ এরকম বিপদ এ যাবৎকালে ভারত আর কখনো পড়ে নাই। আর মধ্যপ্রাচ্যের আরবের শাসকেরা এমন হতাশার ভিতরে, এমন বেতিকিচ্ছার ভিতরে পড়ছে যে তারা আসলে কি করবে না করবে, কার কাছে যাবে, কি করবে, কোনো কিছু বোঝার মতো অবস্থা নাই। একটা একটা করে আমি ছোট্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করব। যখন ইউক্রেন যুদ্ধটা শুরু হয় রাশিয়ার সাথে, তখন বা তার আগে ইউরোপের 90% গ্যাসের সাপ্লাইয়ার ছিল রাশিয়া। যখনই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধটা শুরু হলো, তখন এই রাশিয়া থেকে যতগুলো তেল আনা হতো সেগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো। পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে দামি গ্যাস লাইন নর্ড স্ট্রিম 1, নর্ড স্ট্রিম 2, সেটা সরাসরি রাশিয়া থেকে জার্মানিতে এই গ্যাস সরবরাহ করা হতো। সেটা ব্রিটেন আর আমেরিকা মিলে ধ্বংস করে দিছে। এরপর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ, রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ। তারা সম্ভবত নরওয়েতে কিছু গ্যাস পাওয়া যায়, সেখান থেকে সরবরাহ করতেছে কিছু। বেশিরভাগ গ্যাস আবার কাতার থেকে নিচ্ছে ইউরোপ। এর বাইরে আমেরিকা থেকে কিছু তেল গ্যাস নিচ্ছে। এভাবে এখন ইউরোপ কোনোভাবে টিকে আছে। তারপরও চোরা লাইনে রাশিয়া থেকে কিছু কিছু সরবরাহ করে, কিন্তু তারা রাশিয়া থেকে কিনতে আগ্রহী নয়। এখানে মজার ফ্যাক্টরটা দাঁড়াইছে, এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে এবং যেভাবে ইরান মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর আপনার অয়েল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তেল উত্তোলন কেন্দ্র, গ্যাসে উত্তোলন কেন্দ্র যেগুলো আছে, এগুলোতে হামলা শুরু করেছে। যেহেতু আমেরিকা এবং ইসরায়েল মিলে আপনার ইরানের তেল ক্ষেত্রগুলোতে আক্রমণ চালাচ্ছে। এমতো অবস্থায় ইউরোপ সবচাইতে বড় বিপদে, কারণ এশিয়া থেকে, মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত তেল গ্যাস তাদের দেশে যাইতো, তারা যেগুলো দিয়ে চলতো, তাদের মিল কারখানা, কলকারখানা চলতো, পাশাপাশি তাদের এই যে শীতের সময় তাদের হিটারগুলো চালাইতো, সেই গ্যাসের দাম এখন প্রায় 50% বৃদ্ধি পাইছে। এটা যদি আরও এক সপ্তাহ থাকে, গ্যাসের দাম ডাবল, এমনকি 3 ডাবল হতে পারে। সেক্ষেত্রে ইউরোপের অর্থনীতি প্রায় ধসে যাওয়ার অবস্থা হবে। এখন পুতিন বসে বসে কেন মোচে তেল দিচ্ছে? একে তো পুতিন সরাসরি হয়তো ইরানকে সাপোর্ট দিতে পারছে না, কিন্তু তারা মিলিটারি ইন্টেলিজেন্ট, তারপর আপনার স্যাটেলাইট তথ্য দিয়ে বিভিন্নভাবে ইরানকে সহযোগিতা করতেছে। এবং এই যুদ্ধ শেষ হলে হয়তো তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো আবার রিবিল্ডিং করতে, এই সমস্ত স্থাপনা গড়ে তুলতে তারা ইঞ্জিনিয়ার, তারা হয়তো জিনিসপাতি দিয়ে তারা সহযোগিতা করবে। চায়না এখান থেকে হয়তো ইরানকে ওই যে একইভাবে তারা ইন্টেলিজেন্স প্রকাশ করতেছে এবং তারা বিভিন্ন রাডার এবং আপনার স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে কিছু তথ্য সরবরাহ করতেছে। চায়না সরাসরি কখনোই ওদিকে যাবে না। তবে মজার বিষয় হচ্ছে, চায়না এখান দিয়ে যতটুকু শুনতে পাচ্ছি তাইওয়ানের দিকে কয়েকটা রণতরী পাঠাইছে, সেখানে একটা মহড়া দেওয়ার উদ্দেশ্যে। ওই এরকম হলে হয়তো আমেরিকার দৃষ্টি ওদিকেও যাবে। এখন এই তো গেল ইউরোপের করুণ হালের অবস্থা। ইউরোপে অবস্থা আরও কঠিন হবে যদি এভাবে চলতে থাকে এবং তেল এবং গ্যাসের সংকট দেখা দিলে। আসেন ভারতের কথা বলি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে ভারতের ভিতরে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, তারপর গুজরাটে অনেকে হাই হুল্লাস, কত উল্লাস শুরু করছে যে হাই এই হইলো সেই হইলো, অনেক মজা মাস্তি করলো। এখানে নরেন্দ্র মোদী পড়ছে আরেক বিপদে, কারণ ইরানে হামলার 2 দিন আগে সে ইসরায়েলে ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বসে মিটিং করলো, তাদের সংসদে ভাষণ দিল, কত দহরম মহরম সম্পর্ক দেখাইলো। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানের সাথেও কিন্তু তাদের একটা ভালো সম্পর্ক ছিল। রাশিয়া থেকে আপনার ভারত কম দামে তেল কিনতো, যুদ্ধের কারণে ভারতের কাছে খুবই ছাড়ে রাশিয়া তেল বিক্রি করতো। আমেরিকার সাথে বসে ট্যারিফের কারণে ভারত শেষ পর্যন্ত চুক্তি মাইনা নিল যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না, তেলটা সে মধ্যপ্রাচ্য থেকে নিচ্ছে, বেশিরভাগ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। এখন যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, পাশাপাশি আপনার যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল কারখানায় যেভাবে আপনার ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে আক্রমণ করতেছে, সেক্ষেত্রে তেল উত্তোলন, তেল সরবরাহ লাইন একদম ভেঙে গেছে। ভারতের তেলের দাম আরও বেশি বাড়বে। ভারতের আপনার কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়িতে গ্যাস তেলের প্রচুর পরিমাণ সংকট দেবে। ভারত হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম তেল এবং গ্যাস আমদানিকারক দেশ। সেক্ষেত্রে চায়নার পরে তারা আরও বেশি বড় বিপদে পড়তে যাচ্ছে। কারণ এর বাইরে দেখা গেছে ভারতের বেশ কিছু অঞ্চল থেকে মুসলমানেরা আপনার আয়াতুল্লাহ খামেনি
শহীদ হওয়ার পরে তারা সেখানে শোক পালন করেছে। কিন্তু ভারতের অতি উৎসাহী কিছু উগ্র হিন্দুত্ববাদী লোক আছে, তারা এখানে খুব বেশি উল্লাস করেছিল। তাদের উপরে কত বড় আঘাত আসতে যাচ্ছে তারা চিন্তাও করবে না। ভারতের অর্থনীতি এমনিতেই ভালো না, এরকমভাবে যদি তাদের যেখানে তেল কিনতে ধরেন $20 বিলিয়ন খরচ হতো মাসে, সেখানে যদি $50 বিলিয়ন খরচ হয় তাহলে অর্থনীতির উপর কতটা বড় প্রেশার পড়বে সেটা বলা বাহুল্য। বাংলাদেশের মতো দেশ তো এমনিতেই গেছে, এটার উপর প্রেশার পড়বেই, এটা করলেও পড়বে না করলেও পড়বে। এখন আর এখানে করার কিছু নেই আমাদের। এখন আসেন আরবের শাসকদের কথা। আরবে যে সমস্ত শাসকরা ভোগ বিলাসে এতদিন চিন্তা করছে যে আমেরিকা আমাদেরকে বড় বড় মিসাইলগুলো আমাদের এখানে বসাইছে, এয়ার ডিফেন্স সিস্টেম বসাইছে, আমাদেরকে রক্ষা করবে, কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। ইরানের সাথে সবসময় একটা শত্রুভাবাপন্ন সম্পর্ক রাখছে, তারা সবসময় চায় ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। সবসময় আমেরিকাকে পিছন থেকে একটু উস্কানি দিত। আমেরিকা এই কাতারের ঘাটির ভিতরে যে একটা আপনার রাডার বসাইছে, পৃথিবী যে মানে 5,000 কিলোমিটারে যেখান থেকেই কোনো আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হোক তারা সাথে সাথে তথ্যটা পেয়ে যেত এবং ইন্টারসেপ্টর যেগুলো আছে সেগুলোর কাছে তথ্য প্রদান করতো। এখন সেটা ধ্বংস হয়ে গেছে এবং কাতারের আপনার যেই ঘাঁটি আছে, আপনার আমেরিকান বেস আছে, এটা প্রায় অর্ধেকের মতো ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি বাহরাইনে আপনার আমেরিকার 5ম নৌবহর যেটা আছে সেটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত। এভাবে আবার আরব আমিরাত, সৌদি আরব, বিভিন্ন দেশে যে সমস্ত কুয়েত, যে সমস্ত দেশে আমেরিকার বেসগুলো আছে, মিলিটারি বেসগুলো আছে, সেগুলোতে ইরান শুরু থেকেই আক্রমণ শুরু করে দিয়েছে। এখন ব্যাপারটা দাঁড়াইছে এই আমেরিকা এত বড় শক্তিশালী হওয়ার পরেও নিজে যেখানে আজকে সেই খবর পাইলাম, আজকের আপডেট হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে তারা সাগরে আরও অনেক দূরে নিয়ে গেছে, কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করছে। এখন যে আমেরিকা নিজেই এখন লেজ গুটিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার চিন্তা করতেছে, পালানোর চিন্তা করতেছে, সে কোনোভাবেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা গ্যারান্টার হতে পারে না। কারণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা গ্যারান্টার একমাত্র হচ্ছে ইরানের সাথে সবাই সুসম্পর্ক বজায় রাখা এবং একে অপরকে সহযোগিতা করা। এর বাইরে আসলে ইরানের এখানে হারানোর মতো আর কোনো কিছু নাই। এই মুহূর্তে যদি ইরান এ সমস্ত দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, আপনার অয়েল ফ্যাসিলিটিস, আপনার এয়ারপোর্ট, আপনার এখানে পর্যটন ব্যবসা, এখানে আপনার এয়ারপোর্ট ব্যবসা, এখানে যত ব্যবসা আছে সবগুলো ঘুরাইও দেয়, এরা অর্থনৈতিকভাবে ধসে পড়বে। আগামী 10 বছরে এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। তারা যেই ভোগ বিলাসের রাজত্ব তৈরি করেছে সেটা আগামী 10-20 বছরও আবার রিবিল্ড করে আগের জায়গায় নিয়ে আসা কষ্টকর হবে। এখন এদের মেইন সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত বিলাসী জীবনযাপন করা শেখরা তারা চাইলে ইরানে আক্রমণও করতে পারবে না। কেন পারবে না? কই আক্রমণ করবে? কাকে সে আক্রমণ করবে? কাকে বলবে যে আমি আপনার উপর আক্রমণ করতেছি? ইরানের মেইন নেতা লিডার যারা আছে তারা বেশিরভাগ মারা গেছে। এখন কাউকে বলার মতোও কিছু নেই, করার মতো কিছু নেই। এবং যে সমস্ত জায়গায় আক্রমণ করে ভয় দেখাবে ইরানকে, হেই তোমার তেল ক্ষেত্রে আমি মারবো, ইরানে সেটাতে অলরেডি বোম পড়ছে, হেই তোমার নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বোম মারবো, সেখানেও পড়ে গেছে। ইরানে যে নতুন করে তারা ক্ষতি করবে সেরকম ক্ষতি করার মতো তাদের সেই সুযোগও নাই এবং তাদের সেই শক্তিও নাই। তারা তাদের দাদা তাদেরকে যে সমস্ত কিছু দেয় সেটা দিলে তারা পারে, নাইলে কিছুই পারে না। তারা নিজেদের শক্তিতে বলিয়ান না হয়ে আমেরিকার শক্তির উপর নির্ভর করছে। এখন আসলে তাদেরকে আমেরিকা বাঁচানোর মতো উপায় নাই। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা যে সমস্ত ইন্টারসেপ্টর অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে মোতায়েন করছে, সেগুলো আগামী 4-5 দিনের ভিতরে তাদের ডিফেন্স আর তাদের মিসাইলগুলো শেষ হয়ে যাবে। এখন আমেরিকা তাদের ম্যাক্সিমাম মিসাইলগুলো নিয়ে গেছে ইসরায়েলকে রক্ষার জন্য। এখন এই দেশগুলো তাহাই হুতাশ। এই মুহূর্তে আমেরিকা কাকে বেশি প্রাধান্য দেবে? তারা চাইবে প্রথমে ইসরায়েল বাঁচুক, কারণ ইসরায়েল যদি টিকে থাকে, যদি ইরান দুর্বল হয় তাহলেই ইসরায়েল মধ্যপ্রাচ্যের সব দেশের উপর নেতাগিরি করতে পারবে। তাদের স্বার্থ মূলত ওখানেই। এখন এই রকম একটা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নেতারা যদি নিজেদের ভিতরে এই দ্বন্দ্বগুলো ভবিষ্যতে না মেটায়, এখন কি করতে পারবে? বড় জোর ইরানের সাথে তারা সম্পর্ক ছিন্ন করতে পারবে, তাদের সাথে যোগাযোগ বন্ধ করতে পারবে, তাদের থেকে আপনার রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে পারবে। এর বাইরে আসলে এদের করার মতো কিছু নাই, তাদের ওই হ্যাডমই নেই। ওরা সারা জীবন যেই পদলেখন করে চলছে সেটার ফল এখন তারা ভোগ করতেছে। আসলে এই কারোর উপর পড়াশোনায় পড়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে এখান থেকে গোয়েন্দাগিরি করে ইরানের সব তথ্য নিয়ে আজকে ইরানের উপর এই হামলাগুলো করার সাহস পাইছে। মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার এতগুলো ঘাঁটি না থাকতো তাহলে কিন্তু ইরানের উপর এই হামলা করার সাহসই তারা কখনো পাইতো না। তো ইরান আসলে ঠিক জায়গায় হিট করছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক প্রবাসী ভাই আছেন অতি উৎসাহী হয়ে বাইরে মিসাইল পড়তেছে, এটা দেখার জন্য যাওয়ার প্রয়োজন নাই। কেননা একটা মিসাইল যখন উপরে ধ্বংস হয় সেটা ধ্বংসাবশেষ নিচে পড়েই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটতেছে। তো এইখানে অতি উৎসাহী না হয়ে আপনারা এতে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমার নিজের 2টা ভাই
দুবাইতে আছে, আবুধাবিতে আছে, আমার মামাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন অনেক মধ্যপ্রাচ্যে। আমার মানে চিন্তায় ঘুম আসে না, কিন্তু তারপরেও বাস্তবতা তো আমাদেরকে অস্বীকার করতেই হবে। এখানে যুদ্ধটা শুরু করলো কে? যারা আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতারা বসে আলোচনা করছেন এই বিষয়ে, ওই মুহূর্তে এত বড় প্রতারণার আশ্রয়টা নিল কে? এই যে আজকে একটা হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আরবের যত বড় বড় শাসকরা আছে তারা হয়তো নতুন করে ভাববে, কিন্তু ভেবে আর কী লাভ? এখন মোটামুটি যা ক্ষতি হওয়া সেটা হয়ে গেছে। এখন একটা মাত্র উপায় আছে, আল্লাহ কোনোভাবে, শুধু ইরান জিততে হবে না, ইরানকে টিকায় রাখুক। ইরানের রিজিম চেঞ্জ করার যে কথা বলছিল প্রথমে আমেরিকা, আজকে দেখলাম মার্কো রুবিও, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তার ভাষা এখন চেঞ্জ হয়ে গেছে। মার্কো রুবিও, আমরা এখন হয়তো রেজিম চেঞ্জ না, আমরা এখন নতুন যারা দায়িত্বে আছে তাদের সাথে আলোচনা করতে চাই। ইরান আর আলোচনা করবে না ভাইয়া, ইরান এখন এটা শেষ করবে, যেভাবে ইরানের মতো করে ইরান শেষ করবে। অলরেডি আইআরজিসি এমন একটা জায়গায় আছে, আইআরজিসি এতটা মানে কট্টরপন্থী, তারা বহু আগে থেকে কঠোর কঠোর পদক্ষেপ নিয়ে চিন্তা ভাবনা করতেছিল, কিন্তু আয়াতুল্লাহ খামেনি তাদেরকে দমায় রাখতেন, তাদেরকে শান্ত করে রাখতেন। তারা এই যে নিউক্লিয়ার যে পারমাণবিক বোমা পর্যন্ত আয়াতুল্লাহ খামেনি তাদেরকে বানাইতে নিষেধ করছেন, নয়তো এতদিন ইরান বানাই ফেলতো। তো এই আইআরজিসি যখন দেখলো যে আপনার আমাদের প্রধান নেতাকে মেরে ফেলা হয়েছে, তারা এখন হয়তো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র আমেরিকান বেসগুলোতে বোম মারার জন্য। তারা যেখানে পারবে সেখানে মেরে বসবে। তারা এখন উন্মাদ হয়ে গেছে, তারা এতটা কট্টরপন্থী। আপনার ফিলিস্তিনের আমাদের মুজাহিদ ভাইদের পরে পৃথিবীর সবচাইতে কট্টরপন্থী হচ্ছে ইরানের আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড। তো সেক্ষেত্রে এখন বোঝাই যাচ্ছে খেলা আসলে কোন লেভেলে চলতেছে। এবং যারা খুব বেশি উৎফুল্লিত হয়েছিল ইউরোপ এবং আপনার কি বলে ভারতের মতো দেশ, তারা চোখে এখন শস্যফুল দেখতেছে, শস্যফুল। এবং খুব শীঘ্রই হয়তো ইউরোপের থেকে জার্মানি, তারপর আরও কয়েকটা দেশ একটু হুমকি দামকি দেবে, এটাই হচ্ছে যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য। এটা আসলে তাদের ভয়ের আতঙ্কের জায়গা থেকে। আর ব্রিটেন এমন একটা খারাপ দেশ, এটা পৃথিবী যেখানেই আমেরিকা একটু হাইগা দিবে ওটা গন্ধ শোকার জন্য ব্রিটেন পিছিয়ে পিছিয়ে চলে আইব। এটা আমরা 2001 সালে এই যে ইরাক যুদ্ধের সময় দেখছি, আমেরিকা যেখানে যায় তাদেরকে বলে আব্বা আমরা আছি আপনাদের পেছনে, আপনাদের সাথে সবসময় আছি, এই একটা বিষয় নিয়ে তারা সবসময় থাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।